আমরা আছি উদয়পুরে আর সবাইকে হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল রাতে আমরা উঠেছিলাম একটা ট্রেনে, সেই ট্রেন আজকে এখানে এসে উদয়পুরে, জয়পুর থেকে উদয়পুরে এসে পৌঁছেছে সকাল 7টা নাগাদ। আর আমরা হোটেলে এসে পৌঁছেছি 7:30টার দিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ, যেহেতু আমার হাজব্যান্ড, তো তার থ্রুতে এখানে হোটেল বুক করা হয়েছিল। একটা রুমের কস্ট কিন্তু অনলি 100 টাকা। এটা খুব অবিশ্বাস্য, কিন্তু এরকম আলিশান হোটেলের কস্ট মোটে 100 টাকা পার ডে, মানে আজকে দুপুর 12টা থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত। তো চলো, আজকে উদয়পুরে আমরা এখনও ঘুরতে বেরোইনি, আমরা সকালে এখনও খাওয়া দাওয়া করিনি, সকাল 10টা বাজে। তোমাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মীরা। এটা কিন্তু উদয়পুর স্টেশন থেকে খুব একটা দূরে নয়। আমাদের এখানে পৌঁছতে মোটামুটি আধ ঘন্টা মতো লেগেছিল। তো চলো হোটেলের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো হোটেলের দরজা দিয়ে ঢুকেই সামনে রিসেপশন, আর রিসেপশনের পরেই আছে একটা ডাইনিং স্পেস। এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই সামনে একটা মিরর আছে, আর এখানে টুকিটাকি চায়ের কাপ, কেটেল, ইলেকট্রিক কেটেল সব আছে। এখানে একটা বেশ বড়সড় টিভি আছে, একদম খাঁটি সোজাসুজি। আর এই যে এটা হচ্ছে ডাবল বেড। এখান থেকে বাইরের ভিউ তেমন কিছু নেই। বড় একটা মিরর, বেসিনে আমরা আমাদের ভেজা গামছাটা মেলে রেখেছি, এখানে টাওয়েল দেওয়া আছে। তো ফাইনালি আমি ফুললি রেডি হয়ে বেরিয়ে গেছি হোটেল থেকে। আজকের ট্রিপ হচ্ছে আমাদের অটোতে। তো আমরা এখন চলে এসেছি সকালের খাবার খেতে। ব্রেকফাস্ট তো হয়নি, এখন মোটামুটি 11:15 মতো বাজে। এই রেস্টুরেন্টে আমরাই ছিলাম প্রথম কাস্টমার, সেজন্য আমাদের কিন্তু বেশ অনেকটা সময় ধরে এখানে বসে থাকতে হয়েছিল। আর আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ। তো আমরা বুঝতে পারিনি যে এতগুলো স্যান্ডউইচ দিয়ে দেবে। একজনের জন্য 4 পিস করেছিল। চাটা কেমন লাগছে গো? ও বলছিল চাটা নাকি এতটাই দুর্দান্ত হয়েছে, ও নাকি এত ভালো চা বহুদিন বাদে খেলো। তোমরা রাজস্থানের উদয়পুরে আসলে এই রেস্টুরেন্টে কিন্তু একবার আসতেই পারো। আর রেস্টুরেন্টের কি নাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওতে। তো ফাইনালি আমাদের সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ দিয়ে আমরা করে নিলাম। এখন রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেছি, আর এখন দেখি নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায়। এ নাও, খাবে তো? না, এই যে দেখে নাও, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নমস্তে মেওয়ার রেস্টুরেন্ট। তো কোথায় এসেছি আমরা? ফতেহসাগর লেক। আমরা এখন চলে এসেছি ফতেহসাগর লেকে, উদয়পুরে। এই ফতেহসাগর লেকটা কিন্তু সত্যি দেখার মতো। এখানে তো আমরা সামান্য একটা এরিয়া দেখছি, কিন্তু এটা বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত। আর এখানে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ওই সমস্ত ছোট ছোট হাতে বানানো খেলনা বিক্রি করছিলেন। নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের তো লাগেজের বড় প্রবলেম, তো সেই জন্য আর শেষমেশ নেওয়া হলো না। আর এই যে আমরা ফতেহসাগর লেক থেকে এখন বেরোচ্ছি, পাশে যতটা জল দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এই লেকেরই জল। উদয়পুরে এসেছি আর মহারানা প্রতাপের স্মারক দেখবো না, তা কি কখনো হয়? সেই জন্য ফতেহসাগর লেক থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা এখানে। তো আমরা এখন ওই যাচ্ছি মহারানা প্রতাপের যে স্মারকটা রয়েছে, সেই স্মারকের এখানে। মহারানা প্রতাপের স্মারক দেখার জন্য নিচু রাস্তার থেকে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের ওপরে উঠতে হয়েছিল।
একসময়ের বীর রাজপুত যোদ্ধা মহারানা প্রতাপের স্মারক কিন্তু উদয়পুর শহর থেকে অনেকটাই ওপরে বানানো হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো বাকি উদয়পুর শহরটা কিন্তু অনেক নিচে। তো এই যে দেখতে পাচ্ছ মহারানা প্রতাপের একটা স্ট্যাচু আছে। আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, এখান থেকে তোমাদের উদয়পুরটাকে একটু দেখাই। এই যে নিচে দেখছো পুরোটা উদয়পুর শহর, আর এই যে এটা হচ্ছে উদয়পুর লেক, যেটা আমরা এই কিছুক্ষণ আগে দেখে এলাম। আর এই দেখো উদয়পুরের এখানেও একটা এই যে রাজস্থানী ট্র্যাডিশনাল পোশাকের একখানা স্টল আছে। এই স্টলে ঢুকে তোমরা নিজেদের ইচ্ছে মতো পোশাক আশাক পরে ছবি তুলতে পারো। এই জায়গাগুলো আসলে এত সুন্দর না, এখানে কিছুক্ষণ থাকলে তোমার মন ভরবে না, ইচ্ছে হবে অনেকক্ষণ থাকি। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বীর ভবনে। বীর ভবন বলতে পারো একটা মিউজিয়াম টাইপের, যেখানে রাজস্থানের যে সমস্ত বীর রাজপুত রাজারা ছিল তাদের নাম, বংশ পরিচয় সহ সমস্ত রকম ডিটেলস দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে পরপর করে। হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে কিন্তু তুমি, আমরা কম বেশি সকলেই জানি, কেননা ছোট ক্লাসে কিন্তু আমরা হলদিঘাটের যুদ্ধ পড়েছিলাম, যেটা হয়েছিল 1576 সালে মহারানা প্রতাপের সাথে মুঘল বাহিনীর, বা বলতে পারো রাজপুতদের সাথে মোগলদের। তো এইখানে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করার লোভ আমি কোনোভাবেই সামলাতে পারছি না। সেটা হলো মহারানা প্রতাপ তার তলোয়ারের এক ঘায়ে বর্মসহ মুঘল সেনাপতি বহলুল খানকে তার ঘোড়া সহ সম্পূর্ণ 2 টুকরো করে দিয়েছিলেন। এটা কিন্তু অবিশ্বাস্য হলেও একদমই সত্যি। এখন আমরা আছি মহারানা প্রতাপের যে মিউজিয়াম সেখানে, আর এখানে দেখা একটা মডেল। এটা সিটি প্যালেসের মডেল। এই যে আমাদের সেই ভগবান, যার হাইট ছিল 7 ফুট 5 ইঞ্চি, যার বল্লমের ওয়েট ছিল 81 কিলো, যার বর্মের ওয়েট ছিল 72 কিলো, এবং দুটো যে শোর্ট ছিল তার তলোয়ার 25 কিলো ইচ। মানে সে কত কিলো ওয়েট বহন করতো সেটা জাস্ট ভাবনার অতীত। এটা সিটি প্যালেসের মডেল। এটা হলো চিত্তরগড় ফোর্টের একটা মডেল, যেখানে খুব নিখুঁতভাবে ফোর্টটাকে ডেসক্রাইব করা হয়েছে। তোমাদের আরও একটা কথা বলি, যখন মোগলদের সাথে মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভিল নামে একটা আদিবাসী সম্প্রদায় সম্পূর্ণ নিজের ইচ্ছেতে মহারানা প্রতাপকে সমর্থন করেছিলেন, যার জন্য দেখো এখানে মহারানা প্রতাপের স্ট্যাচুর সাথে সেই আদিবাসী সম্প্রদায়ের লোকের স্ট্যাচুও রয়েছে। এটা হচ্ছে রাজস্থানের সিটি প্যালেস, এক সময় যেখানে আমি থাকতাম, মানে মহারানা প্রতাপ থাকতো। তো এখন যাচ্ছি, এটা নাকি বলছে যে সবচেয়ে সুন্দর প্যালেস, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় প্যালেস। আর এটাকে যেরকম বানিয়েছিল এখনো সেরকমই আছে। তো ভেতরে গিয়ে দেখা যাক কি। সিটি প্যালেসের ভেতরে ঢুকে যে কি ভালো লাগছে বলে বোঝানোর মতো নয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কিন্তু এখানকার মোস্ট এক্সপেন্সিভ একটা হোটেল, যেখানে 1 কাপ চায়ের দামও কম করেও 500 রুপিস হবে। আমার তো ভাবতেই অবাক লাগছিল, এক সময়ের দুর্ধর্ষ দিগ্বিজয়ী রাজপুত রাজারা তারা কিনা এখানে থাকতেন। কি অসম্ভব ঐতিহাসিক একটা জায়গা। আর সব থেকে আশ্চর্যের কি বলতো, এই প্যালেসটা সেই কত বছর আগে যেমন বানানো হয়েছিল, এত বছর পরেও কিন্তু এটা সেরকমই আছে। এটা কিন্তু রাজা মহারাজাদের থাকার জায়গাই বটে। কেন সেটা একটু পরে বলবো। মহলটা এতই বড় যে এখান থেকে বেরোনোর সময় যখন পা ব্যথা হয়ে যায়, লোক আর হাঁটতে পারে না, তখন কিন্তু সেই যে দেখলে ছোট ছোট গাড়িগুলো আছে সেটার ব্যবস্থা করা হয়েছে। এই যে পেল্লাই সাইজের একটা গেট দেখা যাচ্ছে, ওপরে ওং লেখা, এটাকে বলা হয় তোরণপোল। এবারে চলো তোরণপোলের দরজাটা দেখাই।
এই দরজাটাও বিশাল আকায় পেল্লাই সাইজের, সেই কত বছরের পুরনো, এখনো সেই একই রকমের মজবুত। উদয়পুরের এই সিটি প্যালেস এত বিশাল যে এটা না দেখলে বিশ্বাস হবে না, আর এটা ঘুরতে কিন্তু প্রায় একদিন লেগেই যায়, এতটাই বিশাল। আজ থেকে প্রায় 400 বছর আগে সিটি প্যালেস তৈরি করেছিলেন মহারানা উদয় সিং। যদিও পুরো মহলটা তিনি বানাননি, তারপর তার উত্তরসূরিরাও এই মহলের অনেকটা অংশই তৈরি করেছিলেন। এর ভেতরে দেখবার মতো প্রচুর জিনিস রয়েছে। আগের দিনের রাজা মহারাজাদের ব্যবহার করা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কি নেই। পুরো রাজা রাজা একটা ফিলিং আসছে, এরকম আলিশান মহলে থেকে। উফ, লাগছে। এটা হচ্ছে সেই ওই যে কি ফতেহ সাগর লেগে এটা। উফ, আর আমি কি বলবো, আমার একটা রানী রাজপুত রাজাদের উত্তরসূরিরাও কিন্তু এই সিটি প্যালেসেই থাকেন। সিটি প্যালেসটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, আরেক ভাগে থাকেন বর্তমান রাজারা। এখন কিন্তু আমরা আছি সিটি প্যালেসের ছাদে। ছাদে এত গাছপালা দেখে অবাক হয়েও না যেন, আসলে সিটি প্যালেসটা তো পাহাড়ের ওপরে বানানো, সেই জন্য ওই জায়গাটায় পাহাড় উঁচু বলে সেখানে বড় বড় গাছ হয়েছে। আর তাছাড়া রাজরাজরাদের খেয়াল, তারা চাইলে সবকিছুই সম্ভব। এখন বাজে বিকেল 4:30 মতো। অ্যাকচুয়ালি এখানে তো দুপুর, প্রচণ্ড রোদ দেখতেই পারছো। আর এখন এখানেই সিটি প্যালেসের মধ্যেই যে খাবারের জায়গাটা আছে, তো আমরা এখন সেখানে খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। হ্যাঁ, আর এই যে এখানে সিটি প্যালেসে ওঠানামার সিঁড়িগুলো এত সরু আর এত ছোট, খুব অসুবিধা হয় চলতে। মেবি এটা শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য। তো ওই সমস্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর অর্ডার করেছিলাম এখানকার ফেমাস ডিশ ডাল বাটি চুরমা। তো আমি তোমাদের অনেস্টলি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমরা নিয়েছিলাম ডাল বাটি চুরমা। রাজস্থানে এসে থেকে এটার কথা অনেক শুনছিলাম আর কি, কিন্তু খেতে একদম অখাদ্য, জঘন্য জিনিস, একদম টাকা নষ্ট, পেটও ভরবে না। রাজবাড়ির রেস্টুরেন্ট থেকে ডালবাটি চুরমা খেতে হলে কিন্তু প্রথমে টিকিট কাউন্টার থেকে কুপন কালেক্ট করতে হয়। সে যাই হোক, আমাদের তো খুব একটা খাওয়া হয়নি, একদমই ভালো ছিল না খেতে। আর এখন হলো ফেরার পালা, আমাদের আর হাঁটার মতো শক্তি ছিল না, সেই জন্য এই যে দেখছো এগুলো একটা ট্রেন আর কি, আর পা চলছে না, সেই জন্য উঠে গেলাম এটাতে। এই যে এই সাইডে থাকে সেরা। তো সিটি প্যালেস থেকে আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসছে একটা রেস্টুরেন্টে, তো এটা নাকি খুব ভালো, তো চলো গিয়ে দেখি। রেস্টুরেন্টে আমরা ঢুকে গেছি, এখান থেকে ভিউটা দেখো একবার। এটা হচ্ছে উদয়পুর সিটি, রাজস্থানের উদয়পুরে আছি এখন আমরা। আর ওখানকার খাবার তো ছিল অখাদ্য, তারপর ঢুকে গেলাম এখানে। এসে আমরা তো খিদের কথা একরকম ভুলেই গেছি। আর সিটি প্যালেসে তো ডাল বাটি চুরমা খেয়ে আমাদের এক ফোঁটাও পেট ভরেনি, আমরা পুরোটা খেতেও পারিনি। কিন্তু এখানে এসে খিদের কথা আর মনেই ছিল না, এটার পারিপার্শ্বিক সৌন্দর্যটা এতটাই বেশি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এটার কোনো রুফ নেই, খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটা এত সুন্দর, এখানকার অ্যাটমসফিয়ার
সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত পরিবেশ পেয়েছিলাম আমরা সেই দিন। আর এখানে দেখো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বিরিয়ানিও চলে এসছে। বিরিয়ানি ছিল, সাথে ছিল স্যালাড আর সাথে ছিল রায়তা। তো আমাদের বিরিয়ানি চলে এসছে। উদয়পুরে বেশিরভাগ দোকানেই আমরা দেখেছি ননভেজটা বিক্রি হয় না, সেজন্য অনেক আশা করে এখানে এসেছিলাম যে চিকেন বিরিয়ানি খাবো, কিন্তু ওইদিকে দীপাঞ্জনকে দেখো, ও তো মুখে দিয়েই বলছে এটা নাকি ভালো লাগেনি। তো আমিও একটু টেস্ট করলাম, আমার ভালো লাগেনি। একটা উটকো একটা বাজে ফ্লেভার আছে। খাওয়া কমপ্লিট, খুব একটা ভালো না হলে ওই চলে গেছিল খাওয়া খাওয়া। আর এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছে করছে। খাওয়া শেষ, এবারে বেরোবো। আমরা খেয়ে দিয়ে মুখ ধুলাম এইখানটাতে এসে, তোমরা দেখো এইখানটাতে এসে। তবে হ্যাঁ, আই মাস্ট সে, একটু যদি হাটকে টাইপের কিছু চাও তবে কিন্তু এই রেস্টুরেন্টে আসতেই হবে। আর এখানের খাবার যে খুব বাজে ছিল তা কিন্তু না, একটু অন্যরকম ছিল, তবে সুন্দরভাবেই খেয়েছি। এরই সাথে ব্লগটাও এখানেই শেষ করছি।